লীলা দেবীর পরিবারে দুই ছেলে, সুরেশ আর নরেশ। দুজনেরই বিয়ে হয়ে গেছে। সুরেশের বিয়ে হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল, আর নরেশের বিয়ে হয়েছে মাত্র ৮ মাস। ঘরের সমস্ত কাজ বড় বউ মিনাই করত, কেননা ছোট বউ সীমা চাকরি করত। মা, এই দেখো, তোমার জন্য বেনারসি শাড়ি নিয়ে এসেছি। বৌমা, শাড়িটা খুব সুন্দর, কিন্তু মনে হচ্ছে খুব দামি। মা, তোমার থেকে দামি কোনো জিনিসই হয় না। যাই হোক, আজকে আমার স্যালারি হয়েছে, তাই ভাবলাম তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি। মা, এই নাও তোমার লেবুর শরবত। আরে আরে, সামলে রাখ, সামলে রাখ। এইখানে রাখ, এইখানে রাখ। এই দামি শাড়িতে যদি লেবুর জল পড়ে যায় তাহলে দাগ হয়ে যাবে যে। মা, বৌদিকে বলো এই শাড়িটা যেন মেশিনে না ধোয়। এর আগেও নরেশের একটা শার্ট বৌদি মেশিনে ধুয়ে দিয়েছিল, আর সেটা খারাপ হয়ে গিয়েছিল। আরে বৌমা, ও তো সারাদিন ঘরের কাজই করে, ওর যতটা বুদ্ধি ও ততটাই তো করবে। ও কি তোমার মতো বাইরে গিয়ে কাজ করে যে তোমার মতো স্মার্ট হবে? ও তো ঘরের কোলা ব্যাগ। ও কি করে জানবে যে কি করে টাকা কামাতে হয়? তুমি বাইরে কত পরিশ্রম করো, আর ওর কি? ও ঘরে একটু আটা মাখলো, রুটি করলো, তরকারি করলো, হয়ে গেল। আরে আসল কাজ তো তুমি করছো। সারাদিন চাকরি করে অর্থ রোজগার করছো, আর এ তো বাড়িতে ঘুমাচ্ছে। মা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। আজকে অনেক কাজ ছিল অফিসে, আমি খুব টায়ার্ড। হ্যাঁ হ্যাঁ মা, ক্লান্ত তো হবেই। এক কাজ করো না, রাত্রিবেলা দুধের মধ্যে একটু হলুদ দিয়ে খেয়ে নাও না। আচ্ছা আচ্ছা বৌমা, তোমার জন্য ওই দুধটা আমিই বানিয়ে দেব। তখনই মিনার দেওর ওখানে চলে আসে। আরে বৌদি, আজকেও আলুর তরকারি দিলে? আমার বন্ধুরাও বলছিল যে আলুর তরকারি ছাড়া আর কিছু আনতে পারিস না। আচ্ছা, তুমি কি অন্য কিছু বানাতেই পারো না বৌদি? তুমি ঠিকই বলছো, আমার সাথেও এটা হয়। অফিসে সবাই কত সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসে, কখনো চিলি চিকেন, কখনো শাহি পনির, কখনো সয়াবিন চাপ, আরো কত কি সুন্দর সুন্দর তরকারি নিয়ে আসে। আরে এই শুধু দায় সারা কাজ করে, কোনো কাজই তো মন দিয়ে করে না। কান খুলে শুনে নাও বৌমা, নিজেকে একটু চেঞ্জ করো, বুঝলে? ওই সময় মিনা কোনো কথাই বলল না, কিন্তু লীলা সবসময় দুই বউর মধ্যে বিভেদ সৃষ্টি করত, যাতে মিনা খুব কষ্ট পেত। কিন্তু একদিন সে একটা গল্প পড়ল, আর গল্পটা পড়ার পরে তার চেহারার মধ্যে হাসি ফুটে উঠল। অনেক হয়েছে, এবার আমাকে এমন কিছু করতে হবে যেটাই গল্পে আছে। যেখানে প্রত্যেকদিন সকালে মিনা উঠে সবার জন্য ব্রেকফাস্ট বানাতো, নিজের স্বামী, দেওর আর ছোট জায়ের জন্য, তার সাথে শাশুড়ির জন্য। তারপর বাচ্চাদের টিফিন প্যাক করে ওদের স্কুল বাস পর্যন্ত ছেড়ে আসতো। আজ তার মধ্যে পরিবর্তন দেখা দিল। আরে, আজকে রান্নাঘরের দরজা বন্ধ কেন? মিনা বৌদি তো সকাল সকাল উঠে রান্নাঘরে ঢুকে যেত। কি হয়েছে সীমা বৌমা? মা, রান্নাঘরে মিনা বৌদিকে দেখা যাচ্ছে না। ও কি ঘুমিয়ে আছে নাকি? মা, মিনার শরীরটা খুব খারাপ, বলছে জ্বর এসছে, আর সারা শরীরেও নাকি ব্যথা। দেখি দুপুরের দিকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব। এ বাবা, আমাকে তো খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে। ওই দিন রান্নাঘরে কোনো রান্নাই হলো না। মিনার বাচ্চাদেরও সেদিন স্কুল ছুটি ছিল, তাই ওদের বাজার থেকেই টিফিন কিনে এনে খাইয়ে দেওয়া হলো। মিনাও বাজার থেকে টিফিন এনে নিজে খেলো, তারপর একটু চা বানিয়ে খেয়ে নিল। আর লীলা দেবী নিজের বাড়িতে কাজের লোক রাখা পছন্দ করত না, তাই বাড়ির সমস্ত কাজ তিনি নিজেই করলেন। বিকেল পর্যন্ত কাজ করতে করতে লীলা দেবীর কোমরে ব্যথা শুরু হয়ে গেল, আর তার জন্য সে খুব হয়রান হয়ে পড়ল। হে ভগবান, মনে হচ্ছে আজকে আমার কোমরটা গেল। বাবা সীমা, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। বৌমা, রাতে রুটিটা তুমিই বানিয়ে ফেলো, কোমরে আমার খুব ব্যথা গো। আমি তো খুব টায়ার্ড মা, আর আমি রুটি করতে পারবো না। একটা কাজ করছি, বাজার থেকে অর্ডার করে নিচ্ছি। সীমা, আজকে সকালেও বাইরের খাবার খেলাম আমরা। দুপুরেও বাচ্চাদের আমি সেই পাউরুটি, জ্যাম এগুলোই দিলাম। অন্তত রাতের জন্য তো রুটিটা বানিয়ে নাও। বাইরের খাবার আর কেউ খেতে পারবে না। মায়েরও তো শরীর খারাপ। এক কাজ করো, মিনারও তো শরীর খারাপ, ওর জন্য একটু খিচুড়ি বানিয়ে দাও। ডাক্তার বলেছে হালকা খেতে। পাগল নাকি? আমি এত কাজ করতে পারবো না বাবা। মা, তোমাকেও একটু গতরটা আমার সাথে নাড়াতে হবে। তুমি জানো আমি অফিসেও অনেক কাজ করি। হ্যাঁ বৌমা, আমি চেষ্টা করছি, দাঁড়াও আমি আসছি। এদিকে শাশুড়ি আর বৌমা রান্নাঘরে রান্না করছিল, আর অন্যদিকে মিনা শরীর খারাপের বাহানা করে আরাম করছিল। মিনা এখন কেমন লাগছে? ডাক্তার তো বলেছিল তোমার জ্বর ঠর আর নেই, বললো যে ক্লান্তিটা লাগছে ওটা 2-3 দিনের মধ্যে চলে যাবে। হ্যাঁ গো, আমারও আর ভালো লাগছে না। এই সারাদিন বিছানায় বসে থাকতে ভালো লাগে গো। আমারও তো বিছানায় শুয়ে থাকতে ভাল লাগছে না। আমার জন্য বাড়ির সবারই কত অসুবিধা হচ্ছে বলো। আরে তুমি সারাদিন এই ঘরের কথা চিন্তা করে করেই শরীরটা খারাপ করেছো। এখন এসব বাদ দাও, যেমন চলছে চলতে দাও।
আর দুদিনের মধ্যেই শাশুড়ি আর বউয়ের ঘাম ছুটে গেল, যখন বাড়ির সব কাজ ওদের দুজনকে করতে হলো। সত্যি বাবা, আজকে আমি বুঝতে পারছি মিনা বৌমা কতটা কাজ করত। আমরা দুজন মিলেও ওই কাজ করতে পারছি না, যাও একা একদিনে করত। সত্যি বাবা, ও অনেক কাজ করে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। মিনা বৌদি রান্নাঘরে থাকলে আমার আর কোনো চিন্তাই থাকে না, কারণ আমি জানি যে বৌদি সব কাজ করেও নেবে এবং 3 বেলার রান্নাও ঠিক মতো করে দেবে। কিন্তু গত 3 দিন ধরে আমাদের বাড়িতে কেউই ঠিক মতো খাবার খায়নি। সীমা সত্যি কথাই বলছে মা। বৌদি খাবার দিলে তাও গরম গরম থাকে, দুপুরে পেট ভরে খাওয়া যায়। কিন্তু এই ক্যান্টিনের খাবার রোজ রোজ খেয়ে আমার পেটটা খারাপ হয়ে গেছে। ঠিকই বলছো তোমরা। এই সংসার যদি ঠিকঠাক চালাতে হয় তাহলে মিনা বৌমা ছাড়া আর উপায় নেই। বৌদি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার কাজে খুব অসুবিধা হচ্ছে। মা, আমার মনে হচ্ছে বৌদি বাড়ির সব কাজ একা করে বলেই অসুস্থ হয়ে গেছে। মা, আমরা একটা কাজ করি না, বাসন মাজার জন্য একটা কাজের লোক রেখে দিই, তাহলে বৌদির অনেকটা হেল্প হবে। তুমি ঠিকই বলছো বৌমা, ও একা কত কাজই করবে, আর আমাদের এদিকে খেয়ালই ছিল না। মা, এই যে পাশের বাড়িতে একজন কাজ করে না, তাকে ডেকে নিলেই তো হয়। ও এসে ঘর মুছে দিয়ে বাসনটা মেজে দেবে। ঠিক আছে বৌমা, ডেকে নাও, কথা বলে নি। মিনা তো এটাই চাইছিল যে ওর গুরুত্বটা সবাই বোঝে, ওকে সবাই কদর করে। বাড়িতে কাজের লোক রাখা হলো যাতে মিনা একটু আরামে থাকতে পারে। ঠাকুরপো, এই নাও তোমার লাঞ্চ। আর সীমা, তোমার লাঞ্চ আমি প্যাক করে রেখেছি। থ্যাংক ইউ বৌদি। এই লাঞ্চটাকে না আমি খুব মিস করছিলাম। বৌদি, তুমি কিন্তু এখন আরাম করবে। কাজের মেয়েটা 10টায় এসে সব কাজ করে দিয়ে যাবে। মা, তোমার কোমরে ব্যথা ছিল না? এসো, আমি একটু মালিশ করে দিই। বেঁচে থাকো মা, সারা জীবন সুখে থাকো আমার ভালো বৌমা। এইভাবেই সবাই মিনার গুরুত্বটা বুঝল, আর সংসারে সব ঠিক হয়ে গেল। ওই প্রিয়াঙ্কা, একটু হেল্প কর না রে। তুই তো জানিস এই অ্যাসাইনমেন্টটা আমার জন্য কত ইম্পর্টেন্ট। মডেলিংয়ের জন্য আজই আমাকে ফোন করেছে, আর আমি এই সুযোগটা মিস করতে চাই না। নতুন বৌমা তার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কাকে তার কথা মানার জন্য রাজি করাচ্ছিল। কিন্তু সাথী, এ ব্যাপারে কেউ জানতে পারলে কি হবে? কেউ কিচ্ছু জানতে পারবে না। ওরা এখনো পর্যন্ত আমার মুখই দেখেনি। আমাদের এখানের এটাই নিয়ম, বিয়ে হয়ে শ্বশুরবাড়ি না যাওয়া পর্যন্ত বৌমার মুখ দেখে না এরা। 10টা দিনেরই ব্যাপার, আমি ফিরে না আসা পর্যন্ত তুই ঘোমটা দিয়ে থাকিস। প্রিয়াঙ্কা কিছু বুঝতে না পেরে রাজি হয়ে যায়। সাথী প্রিয়াঙ্কাকে তার বিয়ের লেহেঙ্গা পরিয়ে দিয়ে লম্বা ঘোমটা টেনে সাথীর মুখ ঢেকে দিয়ে জানলা দিয়ে সে পালিয়ে যায়। এরপর প্রিয়াঙ্কা বিয়ে করে নিখিলের সঙ্গে তার বাড়িতে আসে। আর কেউই এটা জানত না যে এই ঘোমটার আড়ালে সাথী নয়, বরং প্রিয়াঙ্কা আছে। আর বিয়ের পর নিখিল প্রিয়াঙ্কাকে বলে, আরে এখন কি তুমি ঘরের মধ্যেও ঘোমটা দিয়ে রাখবে নাকি? তোমার রূপের কত প্রশংসাই না শুনলাম, একটু তো দেখতে দাও। আসলে আমি মানত করেছিলাম যে বিয়ের বেশ কিছুদিন পর পর্যন্ত আমি নিজের মুখ কাউকে দেখাবো না। আপনার কোনো সমস্যা নেই তো এ ব্যাপারে? না না, আমি তোমায় কোনো জিনিসের জন্যই ফোর্স করব না। পরের দিন নিখিল সবাইকে প্রিয়াঙ্কার মানদের ব্যাপারে জানালে নিখিলের মা কমলা বলে, কিন্তু বৌমা, এই ঘোমটা মাথায় দিয়ে তুমি রান্না কেমন করে করবে? দেখতে তো পাচ্ছ না কিছুই। আপনি চিন্তা করবেন না মা, আমি রান্না করে নেব, আমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যেটা ভালো বোঝো করো, কিন্তু আমি এখনই বলে দিচ্ছি, রান্নার স্বাদ যেন ভালো হয়, বুঝেছ? ঘোমটা মাথায় দিয়ে রান্না করতে প্রিয়াঙ্কার সত্যিই সমস্যা হচ্ছিল। সে যখন ঘোমটা মাথায় দিয়ে মশলা খুঁজছিল, তখনই নিখিল রান্নাঘরে আসে। আচ্ছা দাঁড়াও, ব্যস্ত হবে না, আমি তোমাকে মশলাগুলো খুঁজে দিচ্ছি। আর এমনিতেও তো ঘোমটার জন্য কিছুই দেখতে পাচ্ছ না। তুমি চিন্তা করো না কোনো। আরে এতে চিন্তা করারই বা কি আছে? আমরা দুজন তো স্বামী স্ত্রী, একে অপরের পাশে তো দাঁড়াতেই হবে, তাই না? এরপর নিখিল প্রিয়াঙ্কাকে সাহায্য করলে প্রিয়াঙ্কার রান্না সকলের খুব ভালো লাগে। ঘোমটা মাথায় দিয়েও তুমি খুব সুন্দর রান্না করেছো বৌমা, কিন্তু তুমি কবে তোমার ঘোমটাটা খুলবে? তোমার মানদের চক্করে তো তোমার মুখটাই দেখতে পেলাম না আমরা। আর কিছুদিন অপেক্ষা করুন মা, তারপর আপনার বৌমা চলে আসবে। চলে আসবে মানে? আমি বলতে চাইছিলাম যে এই ঘোমটা থেকে বাইরে চলে আসবে। আচ্ছা আচ্ছা, নিখিল তুইও খেয়ে নে। তোমরা সবাই খেয়ে নাও মা, আমি ওর সাথে পরেই খেয়ে নেব। সকলের খাওয়া হয়ে গেলে নিখিল প্রিয়াঙ্কা আর তার খাবারটা একই প্লেটে রাখে আর তাকে খাইয়েও দেয়। এই নাও, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, কারণ ঘোমটার জন্য তো তুমি কিছুই দেখতে পাচ্ছ না।
নিখিলের এত যত্ন দেখে প্রিয়াঙ্কা নিখিলকে পছন্দ করতে লাগলো, কিন্তু সে এটা জানতো যে নিখিল আর এই শ্বশুরবাড়ি কখনোই তার হবে না, কেননা 10 দিন বাদেই এই বাড়ির আসল বৌমা অর্থাৎ সাথী ফিরে আসবে। কিন্তু 10 দিন বাদে প্রিয়াঙ্কা সাথীকে ফোন করলে প্রিয়াঙ্কার ফোন বন্ধ থাকে। এরপর 1 মাস কেটে গেলেও সাথী আর ফিরেই আসে না, যা দেখে এটা বোঝা গেছিল যে সাথী এই বিয়ে থেকে আসলে পালাতে চাইছিল। এটা তুই ঠিক করলি না রে সাথী, তুই নিজেও জানিস না যে কত ভালো জীবনসঙ্গী তুই হারিয়ে ফেললি। এখন আমি কি করব? আমি নিখিলকে একা ছাড়তে পারবো না, ও খুবই ভালো। এরপর প্রিয়াঙ্কা একটা বড় সিদ্ধান্ত নেয়, আর সে তার মুখ থেকে ঘোমটা তুলে দিয়ে নিখিলের বউ হয়েই এই বাড়িতে থাকতে লাগলো। সেই সঙ্গে নিখিল আর তার বাড়ির দায়িত্বও সামলাতে লাগলো। সবকিছু ভালোই চলছিল। দেখতে দেখতে 2 বছর কেটে যায়, কিন্তু একদিন বেল বাজলে প্রিয়াঙ্কা দরজা খুলে দেখে যে সামনে সাথী দাঁড়িয়ে। তুই এখানে কি করছিস? তাও আবার 2 বছর পর? কেন এসেছিস? কেন, আমি কি নিজের শ্বশুরবাড়ি আসতে পারি না? আমি তোর সব প্রশ্নের উত্তর দেব, আগে ভিতরে তো যাই। প্রিয়াঙ্কা তাকে ভিতরে নিয়ে যায়। এবার বল, 2 বছর পর কেন এসেছিস সেখানে? তোকে যে এত ফোন করলাম কোনো উত্তর দিসনি, এখন কি নিতে এসেছিস সেখানে? সত্যি তো এটাই যে আমি এই বিয়েটা থেকে পালাতে চাইছিলাম, তাই তো শেষ মুহূর্তে তোকে বউ বানিয়ে দিয়ে আমি পালিয়ে গেছিলাম আর তোকে ফাঁসিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম 10 দিন বাদে তুই সবাইকে সত্যি বলে এখান থেকে চলে যাবি, কিন্তু মনে হচ্ছে পয়সার লোভে তুই থেকে গেছিস। যদিও আমার এখানে থাকার কোনো ইচ্ছা নেই, আমি তো শুধু 20 লক্ষ টাকা চাই, তারপর চলে যাব। কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? 3 দিন পরেই আমার টাকাটা চাই, না পেলে আমি সবাইকে সত্যিটা বলে দেব। এরপর সাথী প্রিয়াঙ্কার বান্ধবী হয়ে এই বাড়িতেই থাকে। আর 3 দিন কেটে যাওয়ার পরে প্রিয়াঙ্কা খুবই ভয়ে ভয়ে ছিল। তখনই প্রিয়াঙ্কার শাশুড়ি তাকে বলে, এ ভগবান, আমার লকার থেকে 20 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। নিখিল, তুই এক্ষুনি সবার ঘরে তল্লাশি চালা। এরপর নিখিল সবার ঘরে তল্লাশি চালালে সাথীর বিছানার তলা থেকে 20 লক্ষ টাকা পায়। এ ভগবান, বৌমার বান্ধবী একজন চোর। নিখিল, পুলিশকে খবর দে। আমি কোনো টাকা নিইনি, আমিই তো এই বাড়ির আসল বৌমা, তাহলে চুরি করতে যাব কেন? মানেটা কি? মানে আমি বলছি, বিয়ে হওয়ার পরেই সাথী তোকে ছেড়ে চলে গেছিল, আর ও প্রিয়াঙ্কাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে এখানে পাঠিয়েছিল, আর আজ টাকার লোভে এখানে চলে এসেছে। কিন্তু সত্যি বলবো, এটা আমি আগে থেকেই জানতাম। সেদিন রাতেই আমি তোমাদের দুজনের কথা শুনতে পেয়েছিলাম, কিন্তু আজ আমি খুশি আছি অনেক, কারণ তোর মতো মেয়ে আমার বাড়ির বৌমা হয়ে আসেনি। এখন প্রিয়াঙ্কাই আমাদের বৌমা। এখন যাবি না পুলিশ ডাকবো? না না, আমি চলে যাচ্ছি, আর কখনো এখানে আসবো না, দয়া করে পুলিশকে ডাকবেন না। এরপর সাথী সেখান থেকে সারা জীবনের মতো চলে যায়, আর প্রিয়াঙ্কা তার শাশুড়ি আর বরের সঙ্গে সুখী থাকে। Thanks for watching.